হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি সেই অঙ্কেরই ক্লাস নিয়ে, এবং অঙ্কের ক্লাস যেভাবে হচ্ছিল সেইভাবেই আজকে আমরা ক্লাসটা নেব। যে প্রিভিয়াস ইয়ারের উপরে আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছিলাম, যাতে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়, যাতে পরীক্ষায় কিরকম টাইপের প্রশ্ন আসে। তো দেখা যাক আজকের ক্লাসে আমাদের প্রশ্নগুলো কি কি সিলেক্ট করা হয়েছে। তো ফার্স্ট প্রশ্নে চলে আসছি, দেখে নাও। এটা তোমাদের বলে রাখি, আমাদের তো সেট 1 সেট 2 হয়ে গেছে, আজকে আমাদের সেট 3 হচ্ছে, ঠিক আছে? তো সেট 3 এর মধ্যে প্রথম প্রশ্ন চলে আসছি আমি, এটা, ঠিক আছে? ভালো করে দেখো, কোশ্চেনটা এসেছিল কোন পরীক্ষায়? কোশ্চেনটা এসেছে হচ্ছে WPB কনস্টেবল মেন 2019 এক্সামে। ক্লিয়ার? তো এই পরীক্ষায় একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তাহলে তার শতকরা কত লাভ হলো? এখানে কোথাও কিন্তু টাকার কথা বলা হয়নি, সবই দেওয়া আছে সংখ্যা। দেখো খেয়াল করে, 400টাও দেওয়া আছে সংখ্যা, 320টাও দেওয়া আছে সংখ্যা, কিন্তু এটা পরিষ্কার কথা ভাবে লেখা আছে যে সিপি অফ 400 কি, এখানে কমলালেবুর কথা বলা আছে 400 অরেঞ্জেস, এটা ইজ ইকুয়াল টু এসপি অফ 320 অরেঞ্জেস। এই হচ্ছে গল্প, ঠিক আছে? তাহলে এই রিলেশনটা, এই যে লাইনটা আমি লিখলাম ছোট করে, সেই লাইনটাই আমাদের বলা আছে কোশ্চেনে। বলা আছে কি, 400টা কমলালেবু কিনতে তোমার যে টাকা লাগে, 320টা কমলালেবু তুমি সেই টাকায় বিক্রি করো। প্রথম প্রশ্ন যে তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এইটা আমাদের ডিসাইড করতে হবে যে আমাদের প্রফিট হচ্ছে নাকি লস। যখন ক্লাসটা করবে অবশ্যই ভিডিও পজ করে আগে নিজেরা ডিসাইড করে নেবে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তারপরে মিলিয়ে নেবে যে ঠিক হলো কিনা। ওকে, তো দেখা যাক, আমি এখন বলে দিচ্ছি লাভ না ক্ষতি হচ্ছে। ধরে নাও তুমি 100 টাকায় 400টা কমলালেবু কিনেছিলে, সেই 100 টাকাতে 320টা কমলালেবু বিক্রি করছো, তার মানেটা কি দাঁড়ায়? তুমি কম বিক্রি করছো, সংখ্যা কম দিচ্ছ, মানে 80টা নিজের কাছে রেখে দিচ্ছ, তার মানে তোমার কি হয়ে যাচ্ছে? প্রফিট হয়ে যাচ্ছে, লস কিন্তু নয়, তোমার প্রফিট হচ্ছে। প্রফিট কতগুলো কমলালেবুর দাম হচ্ছে? 80টা। কার উপরে হিসাবটা করব? সবসময় সংখ্যা থাকলে যেটার এসপি বলা থাকবে সেটা আমরা করে দেবো ইন্টু 100। তাহলে কত হয়ে গেল কাটাকাটি করলে? 4 4 আর এখানে 25, তাহলে আনসার কত হয়ে গেল? 25%। একদম শর্টকাটে আমরা শুধু এই লাইনটাই করব, উপরের লাইনটাও লেখার দরকার নেই। এবার অনেকের মনে হতে পারে যে আমরা তো শিখেছি তলায় বসে হচ্ছে সিপি, আপনি এসপি কেন বসালেন? অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোথাও এসপি কোথাও সিপি বলা নেই, সবই সংখ্যা বলা রয়েছে, 400টি 320টি। তাহলে কি করলাম, যেটা ঠিক হলো না ভুল হলো চেক করে নেওয়া যাক। ধরো আমি ধরে নিলাম প্রতিটা আর্টিকেলের দাম হচ্ছে 1 টাকা, দাম বলতে কেনা দাম, প্রতিটা আর্টিকেলের কেনা দাম হচ্ছে 1 টাকা। ক্লিয়ার? তাহলে প্রতিটা আর্টিকেলের কেনা দাম যদি 1 টাকা হয়, তাহলে 320টা আর্টিকেলের কেনা দাম কত হয়ে যাবে? 320 টাকা। 320টা আর্টিকেলের কেনা দাম হয়ে যাবে 320 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, এই 320টা আর্টিকেলের বিক্রয় মূল্য বার করতে হবে, তবে তো আমরা লাভ ক্ষতি হিসেব করতে পারবো। দেখা যাক, 320টা আর্টিকেলের বিক্রয় মূল্য কি হবে? 400টা আর্টিকেলের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তার মানে কি, একটার দাম যদি 1 টাকা হয়, 400টার দাম কত হয়ে যাবে? 400 টাকা। হয়ে গেল পরিষ্কার। আমাদের এই লাইনটা থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা 320 টাকায় কিনেছি, 400 টাকায় বিক্রি করেছি, যদি পার আর্টিকেলের কেনা দাম 1 টাকা করে হয়। তো তাহলে লাভ হয়েছে না লোকসান হয়েছে? এখানে দেখতেই পাচ্ছি লাভ হয়েছে। লাভ হয়েছে ক টাকা? 400 থেকে 320 মাইনাস করলে 80 টাকা লাভ হয়েছে। কার উপরে লাভ হয়? অলওয়েজ সিপির উপরে হয়। 320 নিচে ইন্টু হচ্ছে 100। খেয়াল করে দেখো তো, আমার এই এক্সপ্রেশনটা আর এখানের এই এক্সপ্রেশনটা কোনো অমিল আছে কি? নেই, একই জিনিস। তো ওই জন্য আমরা তো এত কিছু করব না পরীক্ষার হলে, আমরা মাথায় রাখবো কি, সংখ্যা মানেই হচ্ছে কি, যার এসপিটা বলা আছে সেটা তলায় বসিয়ে দাও। টাকা হলে তো সিপি বসছে, কোনো সমস্যা নেই। সংখ্যা থাকলেই আমি কি করব, যার এসপি বলা আছে সেটা নিচে বসিয়ে দাও, আনসার হয়ে যাবে একদম ঠিকঠাক। ক্লিয়ার? স্টেপ দুটো হলো, একটা হচ্ছে প্রফিট এন্ড লস তোমাকে ডিসাইড করতে হবে, 2 নম্বর হচ্ছে কত প্রফিট কত লস। এখানে দেখো এই অঙ্কটায় কোনো সমস্যা নেই, কেন না লাভ কত হলো জিজ্ঞেস করেছে। লাভ যদি কত হলো জিজ্ঞেস করে, আমাকে তো ডিসাইড করতেই হচ্ছে না প্রফিট এন্ড লস, বলে দিচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেনে কিন্তু তোমাকে বলবে কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, এবং অপশনও সেভাবেই দেওয়া থাকবে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য অপশনস। তাহলে আনসার কত হয়ে গেল? 25%, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক।
কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 আছে একটা টাইম এন্ড ডিসটেন্স থেকে প্রশ্ন। কি দেওয়া আছে এখানে? আচ্ছা, প্রশ্নটা কোথায় এসেছিল এবার দেখে নিই। প্রশ্নটা এসেছিল হচ্ছে আমাদের ডব্লিউপি কনস্টেবল মেইন 2022 তে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি দিয়েছে দেখা যাক। স্টপেজে না থামলে মানে দেখা যাক কি মানে পরে বলছি। স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে, আর স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? আমরা সবাই বাসে ট্রেনে যাতায়াত করি কম বেশি, তো দেখা যায় যখন আমরা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করি তখন কি স্টপেজ অনেক কম হয়। দেখা যাচ্ছে হাওড়া থেকে ছাড়লো, বর্ধমানে গিয়ে থামলো, এরকম হয়। তো সেই সব ক্ষেত্রে কি হয়, স্টপেজ যেহেতু কম তাহলে সময়টা কম লাগছে। তো স্টপেজ কম হচ্ছে বলে সময় কম লাগছে বলে স্পিড কি হচ্ছে, বেশি হচ্ছে। আবার লোকাল ট্রেনে চাপলে কি হয়, প্রতিটা স্টেশনেই একটা করে স্টপেজ দিচ্ছে, তো সেখানে স্টপেজ দেওয়ার জন্য সময় যাচ্ছে, এই সময় যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে আমাদের টাইমটা বেশি লাগছে, মানে স্পিডটা কমে যাচ্ছে। তাহলে খুব ক্লিয়ার এটাই যে স্টপেজ না থাকলে স্পিড আমাদের 54 হচ্ছে, আর স্টপেজ দিলে স্পিড হচ্ছে 36। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে হিসাব করব যে প্রতি ঘন্টায় বাসটি কত সময় ধরে দাঁড়ায়? ঠিক আছে, আমরা এখানে করতে পারি একটা জিনিস, যেটা এক্সক্লুডিং স্টপেজ, আমি ধরে নিলাম স্টপেজ ছাড়া, এক্সক্লুডিং স্টপেজ ছাড়া মাইনাস ইনক্লুডিং divided by excluding into 60, পুরোটার সঙ্গে into 60 করলাম। ঠিক আছে, আমি এটা ডিরেক্ট ফর্মুলায় চলে গেলাম। যারা ফর্মুলা পছন্দ করছে তারা এটা দেখবে, একটু পরে আমি এক্সপ্লেনেশন দিয়েও শর্টকাট দেখিয়ে দেবো কিভাবে আসবো। যাই হোক, তাহলে এখানে কি হলো, আমি 60 ওদিকে লেখার জায়গা হয়নি বলে এদিকে লিখলাম। ওকে, তো এক্সক্লুডিং মানে কি হচ্ছে, স্টপেজ ছাড়া। তো স্টপেজ ছাড়া কত হচ্ছে 54, স্টপেজ দিলে কত হয়ে যাচ্ছে 36, আর এখানে এক্সক্লুডিং মানে নিচে কত হচ্ছে 54 ইন্টু 60, তাই তো? তাহলে এখানে আমাদের বিয়োগটা করি, দেখি কত হচ্ছে 8, 18, 54 আর এখানে হচ্ছে 60। তাহলে দেখো তো 3, 18, 54 এখানে 20, তাহলে আনসার হয়ে গেল কি 20। মানে প্রশ্ন করেছিল কি বাসটি প্রতি স্টপেজে কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়। তাহলে বাসটি টোটাল ওর যা জার্নির রাস্তাটা ছিল সেই রাস্তাটাতে দাঁড়ায় হচ্ছে মোট 20 মিনিট। আনসার শেষ। ঠিক আছে, এবার একটু আমি আসবো লজিক্যাল শর্টে। ঠিক আছে, কারণ ফর্মুলা আমিও খুব একটা প্রেফার করি না, তো আমরা লজিক্যাল শর্টে আসবো। কিরকম দেখো, 1 ঘন্টায় প্রথমটা যায় কত 54, আর 1 ঘন্টায় দ্বিতীয়টা হচ্ছে কত 36। তাহলে ওদের 1 ঘন্টায় তফাৎ কত হচ্ছে, 1 ঘন্টায় তফাৎ হচ্ছে 18 কিলোমিটারের। তো 1 ঘন্টায় যে 18 কিলোমিটার তফাৎটা হলো, সেই যে ডিস্টেন্সটা কভার করে ফেলবে কোন গতিবেগে, অবশ্যই এই বেশি গতিবেগেই অতিক্রম করে ফেলছে বলে আগে বেরিয়ে যাচ্ছে, তাই ওর গতিবেগ বেশি। তাহলে আমরা যদি টাইমের হিসাব করি, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 18 কিলোমিটার আর স্পিড কত 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে গেল 1/3 ঘন্টা। এই 1/3 ঘন্টা আনসার হতেই পারে, কিন্তু যেহেতু অপশনে দেখো এগুলো মিনিটে আছে, এগুলো লেখা নেই, এগুলো সবই মিনিটে আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা এগুলো মিনিটে আছে। তো মিনিটে যেহেতু আছে, সেই ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করার জন্য আমরা কি করলাম 60 দিয়ে ভাগ করলাম। তাহলে আনসার কত হয়ে গেল 20 মিনিট। ঠিক আছে, তো দুটোই দেখো ছোট কম, মানে 19-20 দুটোই। তো এটা লজিক্যাল শর্ট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে শর্ট। ওকে, তো দেখা যাক নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই, কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। ভিশন এডুকেশনের আবাসিক বা রেসিডেন্সিয়াল পড়াশোনার সম্পর্কে তোমরা সবাই মোটামুটি অবগত কম বেশি। তো যারা আবাসিকে আসতে চাইছো তারা এই যে নাম্বার আছে এখানে দেখো, হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে কল করে ডিটেলটা পুরো জেনে নাও। আবাসিকে কি কি ফ্যাসিলিটিস আছে সব এখানে দেখো ইনক্লুড করা রয়েছে। এবার যারা আবাসিকে আসতে চাইছো তারা দেরি না করে এই নাম্বারে কল করো, কল করে ডিটেল জেনে নিয়ে চলে এসো। ওকে, আচ্ছা, পরে আর একটা ইনফরমেশন আছে যেটা যারা আবাসিক অ্যাভেল করতে পারছো না তাদের জন্য আছে, পরে আসছে। কোশ্চেনে চলে এলাম।
চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগ, রাজধানী এক্সপ্রেস আর পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত বলে দিয়েছে কত, 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ অতিক্রম করবে। অঙ্কটা একদম পাতি অঙ্ক, কিন্তু এত কিছু দিয়েছে এবং এত কিছু বার করতে বলেছে যেগুলো ভুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কোশ্চেনটা কিসে এসেছিল, কেপি প্রিলিমস 2023, একদম গত বছর পরীক্ষাতেই এসেছিল এটা, ঠিক আছে। তো কি বলছে দেখা যাক। প্রথমে দুটো এক্সপ্রেস আছে, একটা রাজধানী রয়েছে, রাজধানী এক্সপ্রেস, আর একটা হচ্ছে কি পূর্বা এক্সপ্রেস। রাজধানী আর পূর্বা রয়েছে। এবার এদের গতিবেগের অনুপাত, আমি এখানে সাইডে শুধু ইনফরমেশনস গুলো লিখে দিচ্ছি। গতিবেগের অনুপাত কি দেওয়া রয়েছে, 4:3 দেওয়া রয়েছে। গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে 4:3। সবার ক্লিয়ার? এবার দেখো এখানে আর একটা ইনফরমেশন দেওয়া আছে, পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে পূর্বা এক্সপ্রেস কোন সেকেন্ডটা, তো তাহলে 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ অতিক্রম করে মানে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত হবে, ডিস্টেন্স বাই টাইম। তো পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে কি পূর্বা এক্সপ্রেসের গতিবেগ। 4 ঘন্টায় 72, গতিবেগটা অত্যন্তই কম, সেটার দিকে কনসেন্ট্রেট করো না। পূর্বা এক্সপ্রেসের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার, এটা একটুখানি হাস্যকর হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু দিয়েছে প্রশ্নটা, জাস্ট করি আমরা। স্পিড হচ্ছে 18 কিলোমিটার, তাহলে 3 মানেই কত হয়ে যাচ্ছে 18। 3 মানে যদি 18 হয়, কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 6 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 4 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে 24। 24 হয়ে যাচ্ছে কি রাজধানী এক্সপ্রেসের গতিবেগ। এইখানে দেখো 24 ভুল করানোর জন্য ওরা অপশন এ তেই দিয়ে রেখে দিয়েছে, রাজধানী এক্সপ্রেসের গতিবেগ 24, এটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু আমাদের এই কোশ্চেনটার আনসার ভুল হয়ে যাবে, কারণ ওরা চেয়েছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা পথ যাবে। তাহলে 1 ঘন্টায় যদি রাজধানী এক্সপ্রেস 24 কিলোমিটার পথ যায়, তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে, 72 কিলোমিটার পথ, মানে অপশন বি হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, এই ভুলগুলো কোশ্চেন সহজ হলেই কিন্তু দেখবে অপশন দিয়ে তোমাকে ভুল করানোর চেষ্টা বেশি হবে, বি কেয়ারফুল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, একটি ক্যাম্পে 4000 জন লোক 4000 জন লোকের কি আছে 190 দিনের খাবার মজুদ ছিল। ক্লিয়ার দেওয়া আছে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর, এটা 800 হবে সম্ভবত, ঠিক আছে, দেখো 800 ধরেই করছি আমরা। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। আচ্ছা দেখো হিসাব মতন কি হচ্ছে, আমি একদম কোনো রুল ফর্মুলা ছাড়া একদম লজিকে এসে বলছি ব্যাপারটা, খেয়াল করবে। 4000 জন লোক ছিল, সেই 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু কি হলো 30 দিন অতিক্রম করে গেছে। 30 দিন খাওয়া দাওয়া করে হজম হয়ে কোথায় চলে গেছে তার নেই ঠিক, 30 দিনের খাবারের কোনো হিসেব আমাদের দরকারও নেই, আমাদের দরকার বাকি দিনগুলো। 190 এর মধ্যে 30 দিন চলে যাচ্ছে মানে কতদিন পড়ে থাকছে, 160 দিন। তাহলে এটা ক্লিয়ার, 4000 জনের 160 দিনের খাবার পড়ে রইলো, ব্যাস রাখলাম। ওই খাবারটা খাবে কতজন, ছিল তো 4000 জন লোক, চলে গেছে কতজন লোক, 800 জন লোক চলে গেছে, তাহলে পড়ে রয়েছে কতজন লোক, 3200 জন। তার মানে ওই খাবারটা খাবে 3200 জন লোক, সিম্পল হিসাব। তাহলে কেটে গেল, 32 দিয়ে কাটলে হচ্ছে 5 তো, হ্যাঁ 5 4 20 0, তাহলে কতদিন চলবে, ওটা চলবে হচ্ছে তোমার 200 দিন। ঠিক আছে, একদম এইভাবে অঙ্ক করার চেষ্টা করবে। এবার যদি মনে হয় যে এইটা একবারে লিখতে অসুবিধা হচ্ছে, তাহলে এই দিকটা দেখে নাও। এদিকে দেখো, এখানে দেখো জনসংখ্যা আছে মানে এম, ম্যান পাওয়ার, আর দিন সংখ্যা আছে মানে ডি, তাহলে m1 d1 ইকুয়াল টু m2 d2 লিখতেই পারি আমরা, m1 d1 ইকুয়াল টু m2 d2, এই রিলেশনটা আমাদের ইউজ হয়।
আচ্ছা, পুরো রিলেশনটা যদি জানতে চাই আমি এখানটা লিখে দিচ্ছি m1 d1 t1 e1 w2 mind it 2 is equal to m2 d2 t2 e2 w1। এইটা হচ্ছে আমাদের আসল রুলটা, আমাদের যা দরকার পড়ে এখান থেকে বার করে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? যাক, আমাদের এম আর ডি লেগেছে দরকার, আমি এম আর ডি বার করে নিয়েছি। ছিল কতজন? 4000 জন লোক ছিল, হয়ে গেছে। কত দিনের খাবার মজুদ ছিল? 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন অতিক্রম হয়ে গেছে, মানে পড়ে আছে কত? 160 দিন। তাহলে 160 দিন, তার মানে 4000 জনের 160 দিনের খাবার রয়েছে। সেই খাবারটা খাবে কতজন লোক? খাবারটা খাবে হচ্ছে 4000 জন থেকে 800 জন অন্যত্র চলে গেল, তার মানে 3200 জন রইল। তাহলে 3200 জনের সেই খাবারটা খাওয়ার কথা। তাহলে 3200 জনের সেই খাবারটা খাওয়ার কথা ইন্টু d2। ব্যাস, তাহলে এখানে কাটলো, আর কিছু কাটবেন না, এটা দিয়ে কেটে দিচ্ছি 5। তাহলে d2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 200। কিছুই নয়, এখানে আমরা এখানেও একটা লাইনে করছি, ওখানেও একটা লাইনে করছি। এখানে শুধু আমি এটা রুলে অ্যাপ্লাই করে দিচ্ছি, ওখানে একবারে বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? প্রতিটা অঙ্ক কিন্তু ভালোভাবে অ্যানালিসিস করে তবে করবে। একবারে অঙ্কটা হয়ে গেল বলে ছেড়ে দিলাম চলে গেলাম এরকম ভাবে করো না, তাতে বেস তৈরি হবে না, অ্যাটলিস্ট আর কিছু হোক আর না হোক। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 বলেছে যে কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে, এটা কোন সংখ্যাকে হবে না, কোন সংখ্যাকে হবে। ঠিক আছে, এটা কোন সংখ্যাকে, এটা হবে কোন সংখ্যাকে। কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। আচ্ছা, একটুখানি এই ছবিটা একটু দেখে নাও। এই রকম ক্ষেত্রে এটা কি হয়? এটাকে বলা হয় ভাজ্য। এটাকে বলা হয় কি? ভাজক। এটাকে বলা হয় ভাগফল। আর এই নিচেরটা কি থাকে? ভাগশেষ। ঠিক আছে, এবার এই রিলেশনটা কি লেখা যায়, যেটা ডিভিশন অ্যালগরিদম বলে আর কি, তো নামে অত কিছু যায় আসে না, যেটা কাজে লাগে সেটা বলছি। ভাজ্য। ভাজ্য মানে কি? ভাজ্য মানে এই ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল। প্লাস হচ্ছে কি? ভাগ, এটা প্লাস হবে, এটা হবে গুণ। ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ব্যাস, এইটা হয়ে যাবে আমাদের রুল। প্রথমে এটা অ্যাপ্লাই করবো না, প্রথমে কি অ্যাপ্লাই করবো দেখা যাক। আচ্ছা, বলেছে দেখো 91 দ্বারা তুমি কাউকে ভাগ করছো, ভাগ করে ভাগশেষ পাচ্ছ 7। ঠিক আছে, প্রশ্ন কি হচ্ছে, এই যে আননোনটা আছে, এই আননোনটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত পাবে, এইটা হবে আমাদের আনসার। কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। এবার আমরা কি চেক করব, এই যে সেকেন্ড টাইম যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলেছে, সেই সংখ্যাটা দিয়ে ফার্স্ট টাইমের সংখ্যাটা ডিভিজিবল কিনা চেক করতে হবে। আচ্ছা, ডিভিজিবল কিনা মানে বিভাজ্য আর ভাগ করা যায়, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। বিভাজ্য মানে হচ্ছে ভাগ করে কোনো ভাগশেষ থাকবে না, 0 থাকবে। আর তোমাকে যদি বলে ভাগ করা যায়, তার মানে কি ভাগ করে যা কিছু ভাগশেষ থাকতে পারে। ভাগ করা যায় আর বিভাজ্যের মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা খেয়াল রাখবে। যাই হোক, তাহলে 7 দিয়ে দেখো 91 কে ভাগ করা যায়, বিভাজ্য। 7 দিয়ে 91, হ্যাঁ বিভাজ্য। 7 13 91 হয়ে যায়। যেহেতু হয়ে যায়, সেহেতু আমি এই সংখ্যাটা দিয়ে ডিরেক্ট এই ভাগশেষটাকে ভাগ করে দিতে পারি। ডিরেক্ট ভাগ করলাম যখন, তখন 7 একে 7, তাহলে ভাগশেষ কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি? অপশন সি। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা করবো অঙ্কগুলো। যদি দেখি যে এই যে সেকেন্ড টাইমে যেটা, সেটা দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে ডিরেক্ট ভাগশেষটাকে ভাগ করে দেবো, যা ভাগশেষ হবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। এবার এখানে একটা সমস্যা হলেও হতে পারে। কি সমস্যা হবে? সমস্যাটা হবে হচ্ছে, ধরো এই যে সংখ্যাটা দিয়েছে না, এই সংখ্যাটা দিয়ে এটা বিভাজ্য নয়, তখন কি হবে? তখন আমাদের কোনো সমস্যাই নেই। এই যে আমি ডান দিকে লিখলাম এইটা, এই রুলটা তখন অ্যাপ্লাই হবে। কিরকম? ধরো এখানে 91 আছে,
এখানে হচ্ছে কিছু নেই, 7 আছে। তাহলে আমি কি করবো, এখানে মিনিমাম 1 ধরে নিয়েছি, কিন্তু এটা দিয়ে ভাগ যাবে না, তাই আমি দেখাচ্ছি যখন যাবে না তখন এটা, আদারওয়াইজ আমি কিন্তু যা করেছি এটা করলে অঙ্ক শেষ। আর যদি ভাগ না যায় তখন আমি কি করবো, এখানে মিনিমাম ভাগফলটাকে 1 ধরে নেবো। মিনিমাম যদি 1 ধরে নেওয়া হয়, এই যে রুলটা অনুযায়ী ভাজ্য কি হবে, ভাজ্য হবে এটা ইন্টু এটা প্লাস এটা, তাহলে 91 প্লাস এটা মানে কত, 98 হয়ে গেল। ব্যাস, এবার 98 সংখ্যা যখন পেয়ে গেছি, এই সংখ্যাকে তুমি যা খুশি দিয়ে ভাগ করো, তুমি ভাগ শেষ পেয়েই যাবে। তাহলে কি দিয়ে ভাগ করতে বলবে, 7 দিয়ে। ব্যাস, 7 14 হয়ে গেল কত, 98। তাহলে ভাগশেষ কি হয়ে গেল, 0। তো ভাগশেষ 0 হয়ে যাচ্ছে মানে ভাগ মিলে যাচ্ছে মানে ভাগশেষ 0, আনসার হয়ে গেল 0। তাহলে এটা কি বললাম, যদি ভাগ না যায়, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবে, যদি ভাগ না যায় তাহলে এটা, ভাগ গেলে তো হয়েই গেল। ঠিক আছে, চলো। এটা তোমাদের আগেই বলেছি। হ্যাঁ, আগে তুমি আবাসিকটা নিয়ে বললাম, তখন যেটা বলেছিলাম আর কি, আবাসিকে যে আসতে পারছো না তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি অনলাইন ক্লাসে। এখন যে কোর্স চলছে অনলাইনে হচ্ছে তোমাদের অনলি 699 এ 3 উইকস এর জন্য, সপ্তাহে 3 দিন করে 3 মাসের জন্য কোর্স চলছে, সেটা হচ্ছে 699 এ। ঠিক আছে, আর এইখানে চলছে তোমার এই যে এখানে ওই কোর্স ফিস রয়েছে, দেখে নিও। 16 অগস্ট থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আর আরো তোমাদের ডিটেলে জানতে হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো, এখানেও নাম্বার দেওয়া আছে, একই নাম্বার এই দুটো। তো এই নাম্বারে কল করে তোমরা ডিটেলে জেনে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা চলে এসেছিল। আচ্ছা, আগের প্রশ্নটা কিসে এসেছিল জানো, আগের প্রশ্নটা এসেছিল হচ্ছে, আগের প্রশ্নটা এখানে ইয়ারটা মেনশন করা হয়নি, কোনোভাবে মিস হয়ে গেছে। যাই হোক, এইটা তোমার ওই এটাও কিন্তু মানে কোনোটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার ছাড়া প্রশ্ন না, সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, ওগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওগুলো নিয়ে কিন্তু ডাউট যেন না থাকে, ওগুলো প্রিভিয়াস ইয়ার থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে আমাদের কি, পরের প্রশ্ন হচ্ছে এটা, এখানে কিছু সংখ্যা যোগ করেছে, যোগ করতে গিয়ে দেখো কি আছে, মানে 99 আছে, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, 2 হবে না। আচ্ছা, আমি অঙ্কটা একবার লিখে নিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। 99 1/7 প্লাস 99 2/7 প্লাস 99 3/7 প্লাস 99 4/7 প্লাস 99 5/7 99 6/7। এই হয়ে যাচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, এবার এইটাকে যোগ করতে গেলে ছোটবেলায় যেমন শিখেছিলাম কি, এই যে 7 × 99 প্লাস 1 করো, দিয়ে লেখো, দিয়ে এই করে করে লসাগু করে আমরা যোগ বিয়োগ করতাম। ঠিক আছে, এখন আমরা সেটা করব না, আমরা কি করব দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইটার মানে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। ধরো 99 1/7, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে 99 প্লাস 1 এর 7। অনেকেই ভুল করে এটাকে 99 ইন্টু 1 এর 7 বলে থাকো, এটা কিন্তু 99 প্লাস 1 এর 7। ক্লিয়ার? সিমিলারলি এটা 99 প্লাস 2 এর 7, 99 প্লাস 3 এর 7, 4 এর 7 করতে করতে যাবে। তাহলে কটা 99 বেরোবে, আমি একটু গ্যাপ দিয়ে করছি কারণ এক্সপ্লেনেশনটা মাঝে ঢুকিয়ে দেবো, আমি শর্ট ট্রিকটাকে করে নিচ্ছি। 99 কটা বেরোবে, 99 বেরোবে 6টা। কেন 6টা, এই যে মাথায় 6 আছে, হয়ে গেল। এবার মাঝখানে কি হবে, প্লাস, প্লাস হচ্ছে দেখো এই যে 1 এর 7 2 এর 7 3 এর 7 4 এর 7 5 এর 7 6 এর 7 হয়ে যাবে। তাহলে লসাগু তো 7ই হয়ে যাবে। লসাগু যদি 7 হয় তাহলে 1 আর 2 এর 3 আর 3 এর 6 4 এর 10 15 আর 6 21, ব্যাস 21। তাহলে কাটলে কত হয়ে গেল, 3। 99 ইন্টু 6 করতে গেলে আমরা কি করব, 600 করে নি, 600 মাইনাস 6 করে দিই, তাহলে সুবিধা হবে। 600 মাইনাস 6 মানে কত হয়ে গেল, 594 প্লাস 3, আমাদের আনসার কত হয়ে গেল, 597। একদম আনসার বেরিয়ে গেল 597। এইটাই আমরা করব। এবার এইটা কি করে এলো, এই লাইনটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা থাকতেও পারে, আমি এইখানটা একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। দেখো এই জায়গাটা খেয়াল করবে, এইখানটা আমি লিখেছি হচ্ছে 99 প্লাস 1 এর 7। ঠিক আছে, প্লাস 99 প্লাস 2 এর 7 প্লাস 99 প্লাস 3 এর 7।
হয়ে গেল। এবার দেখে নাও তো দেখি এখানে কতগুলো 99, 2 3 4 5 6, 6টা 99 আছে বলে আমরা এখানে কি লিখেছি 99 ইন্টু 6 হয়ে গেল। তারপরে কি পড়ে রয়েছে, এইগুলো পড়ে থাকবে, ঠিক আছে, এইগুলো পড়ে থাকবে। তো এইগুলো পড়ে থাকলে কি হচ্ছে, লসাগু 7 হচ্ছে, আর উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, ঠিক আছে। তো এটা করলে কত হয়ে যাচ্ছে 21/7, ওইটাকে আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তো যেগুলো নীল কালার দিয়ে লিখলাম যে লেখাগুলো, সেগুলো আমাদের পরীক্ষা হলে লেখার কোনো দরকার নেই, আমরা সেটা পড়বো, আনসার হয়ে যাবে। ওকে, চলো এবার যাওয়া যাক নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 আর 2 ভাগশেষ থাকবে, 3 আর 2 ভাগশেষ থাকবে। ব্যাপারটা কি দেখো, ভাগ মিলছে না, মানে ভাগ কোন একটা সংখ্যা নামলো তারপরে আর ভাগ যাচ্ছে না, তার মানে কি ভাগটা ওখানেই শেষ হয়ে গেল, আর তুমি ভাগটা ক্যারি অন করতে পারছো না, সেই জন্য ওর নাম হয়ে গেল কি ভাগশেষ। ক্লিয়ার? মানে আমি যদি ধরো এখানে 4 দিয়ে ভাগ করি, আমি যদি এখানে 4 দিয়ে ভাগ করি, ধরো আমি 50কে ভাগ করছি 4 দিয়ে, তাহলে কি হলো 48, 2 থাকলো, 2 এর জন্য ভাগটা আর মিললো না, তাই না, 2 এর জন্য ভাগটা আমার আর মিললো না, তাহলে আমি কি বলতে পারছি 2 এখানে ভাগশেষ, তাই না, 2 এখানে ভাগশেষ। এবার দেখো তো এই ভাগশেষটা তো সমস্যা করছে ভাগ না করতে, তাহলে আমি যদি ভাগশেষটাকে সরিয়ে দিই তাহলে ভাগ করলে মিলে যাবে, তাহলে 50 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা ভাগ করলে মিলে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি জাস্ট ইউজ করলাম ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল এটা আমরা ইউজ করলাম। আচ্ছা, এবার নেক্সট চলে আসছি, মানে প্রশ্নে চলে আসছি। আচ্ছা কি বলছে দেখো, এখানে বলেছে 1023 কে ভাগ করলে কত ভাগশেষ থাকছে, 1023 কে ভাগ করলে ভাগশেষ থাকছে কত, 3। 3 যদি আমি বিয়োগ করে দিই 1023 থেকে, তাহলে ভাগ করলে মিলে যাবে তো। নেক্সট বলছে 750, 750, ওটা থেকে ওটাকে ভাগ করলে কত ভাগশেষ থাকে, 2 ভাগশেষ থাকছে, 2 যদি বিয়োগ করে দিই তাহলে এটাকে ভাগ করলে মিলে যাবে, এখানে কত হয়ে গেল 1020। মানে এই যে দুখানা সংখ্যা পেলাম, এখানে যে বৃহত্তম সংখ্যাটা বার করতে বলছে, সেই বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা যদি এই দুটো সংখ্যাকে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, মিলে যাবে, তাই তো। তো মিলে যদি যায় দেখা, তাহলে কি বার করবো, ওদের বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে হবে, তো তার মানে এদের ফ্যাক্টর বার করতে হবে, তাই তো। তাহলে ফ্যাক্টর বার করতে গেলে কি করতে হবে, আমাদের সিম্পল গসাগু করে ফেলতে হবে। ফ্যাক্টর বার করতে গেলে আমাদের কি করতে হবে, সিম্পল গসাগু করতে হবে। আচ্ছা, এরপরে গসাগু করার দরকার পড়ে না, জেনারেলি কি করি আমরা অপশন দিয়ে চেক করে নিই যে কোনটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আগে গসাগুটা বার করে তারপরে বলছি, হ্যাঁ। গসাগু বার করতে গেলে আমি কি করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে, 2 হাতে 1 4, কোথায় গেল 2, হ্যাঁ 3, 292, ঠিক আছে। তো 292 কে এখানে কোন অপশনটা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেটা চেক করলেই হয়ে গেল। তো একটু দেখে নিচ্ছি, 86 ইন্টু যদি 2 করি, 8 দুগুণে 16 আসছে না। আচ্ছা 68 আছে, 68 মানে তোমার যদি এখানে 4 হয়, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে, 4 32, 2 হাতে 3, 4 6 24, আর 3 কত হয়ে যাচ্ছে 27। আচ্ছা এখানে কি ভুল হলো বিয়োগে, 8 2 হাতে 1 5, ও হ্যাঁ 7 হবে, হ্যাঁ এখানে বিয়োগটা একটু চেক করে নি, এখানে 7 হবে। 272, তাহলে দেখি 86 দিয়ে, 86 না 68 দিয়ে ভাগ করলে আমাদের মিলে যাচ্ছে এই সংখ্যাটাকে, তার মানে আনসার কত হয়ে গেল, আনসার হয়ে গেল আমাদের 68, ঠিক আছে। এবার এই যে রুলটা দেখালাম গসাগু বার করার, এই বিয়োগের রুলটা অ্যাপ্লাই করাটা কিন্তু সবথেকে বেস্ট। আমাদের গসাগু কিন্তু বার করতে গিয়ে আমরা যে ভাগ করে যে রুলটা অ্যাপ্লাই করি সেটা আর করো না, নর্মালি কি করো, বিয়োগ করে দেবো, বিয়োগ করে যে বিয়োগফলটা বেরোবে হয় সেটা গসাগু হবে, অথবা তার কোনো একটা ফ্যাক্টর হবে, এটা তো অপশনে নেই, তাহলে এটা গসাগু হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা অপশন দিয়ে এটাকে ভাগ করলে মিলে যাবে। আমি চেক করে দেখে নিলাম যে কোন অপশন দিয়ে এটাকে ভাগ করলে মিলে যাচ্ছে, আনসার হয়ে গেল কত, 68। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
কোশ্চেন নাম্বার 8 এসছে আমাদের ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2019 এ। ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2019 এ এসছে আমাদের 8 এর প্রশ্নটা। তো দেখা যাক কি আছে। বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। ঠিক আছে, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে একটা সমস্যা হয়ে গেল, কি বাগানের চারিদিকে? তো বাগানের চারিদিকে বলতে বাগানের ভিতর দিয়ে রাস্তা না বাইরে দিয়ে রাস্তা, সেখানটা কনফিউশন রয়ে যাচ্ছে। তো এই যদি কেস হয়, যখন এরকম বলবে আমি বাইরের দিকে ধরে নিয়ে আনসার বার করব। ঠিক আছে, আর যদি তোমাদের ভিতরের দিকে হয় অবশ্যই বলা থাকবে ভিতরের দিকে। জেনারেলি ভিতরে বাইরে যেটাই হোক না কেন দুটোই বলা থাকা উচিত, কিন্তু বাই চান্স যদি না থাকে তখন আমরা বাইরের দিকটাই ধরে নেবো। ছবিটা একটু দেওয়া আঁকা যাক। দেখো এদিকে এই হচ্ছে আয়তাকার বাগান, তার বাইরে দিয়ে রাস্তা। ঠিক আছে, এইটা আমি এঁকেছি আয়তাকার বাগান। ঠিক আছে, আয়তাকার বাগান, তার বাইরে দিয়ে হচ্ছে রাস্তা। আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 100, আর এখানে প্রস্থ কত হয়ে যাচ্ছে? 80 হয়ে গেল। কত মিটার চওড়া আছে? দেখো 10 মিটার করে চওড়া আছে। এই দিকটাও 10 মিটার চওড়া আছে, আবার এই দিকটাও 10 মিটার চওড়া আছে। তাহলে এদিকে 10 এদিকে 10, মানে এদিকটার দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। আবার এদিকে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। যাদের এই 120 আর 100 নিয়ে সমস্যা হলো তারা একটু দেখে নাও, আমি পাশে লিখে দিচ্ছি। এইটা মানে 100 প্লাস 10 ইন্টু 2, তার মানে হয়ে গেল 100। 10 ইন্টু 2 কেন হলো? এদিকে 10 এদিকে 10, মানে দুবার 10 হচ্ছে। তাহলে 120, 100 প্লাস 20, 10 ইন্টু 2 হয়ে যাচ্ছে 20, তার মানে 120 হয়ে গেল। সেম ভাবে এইটা মানে যে 100, এটার মানে হচ্ছে 80 প্লাস 10 ইন্টু 2, তাহলে কত হয়ে গেল? 80 প্লাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 100। ক্লিয়ার? ব্যাস, এই অবধি আমরা ক্লিয়ার বুঝে নিয়েছি। এবার রাস্তার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের লাগবে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমি সম্ভবত আগের ক্লাসেও এরকম একটা অঙ্ক ছিল, সেখানে আমি বলে দিয়েছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলাটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাচ্ছে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা লাগবে কাজে। এবার রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে বার করব? রাস্তার ক্ষেত্রফল বার করা মানেই হচ্ছে এই যে রাস্তার ক্ষেত্রফল মানে এই জায়গাটা বার করতে হবে। রাস্তার ক্ষেত্রফল মানে এই জায়গাটা বার করতে হবে। তাহলে পুরো বাগানের, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল থেকে যদি বাগানটাকে মাইনাস করে দিই তাহলেই আমাদের কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে কি হয়ে গেল? বাগান সমেত রাস্তার ক্ষেত্রফল কত? 120 ইন্টু 80, এই যে দৈর্ঘ্য, সরি 80 নয় 100, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে দিয়েছি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 120 ইন্টু 100 হয়ে গেল, মাইনাস কি হয়ে গেল? ভিতরেরটা 100 ইন্টু 80, মাইনাস হয়ে গেল 100 ইন্টু 80। পরিষ্কার দেখো, এইটা 120 ইন্টু 100 আর এটা 100 ইন্টু 80। ব্যাস, গল্প শেষ। তাহলে এখানে আমি আর গুণ করে বিয়োগ করবো না, 100 কমন চলে যাচ্ছে। 100 কমন চলে গেলে পড়ে রইল হচ্ছে 120 মাইনাস 80। ঠিক আছে, তাহলে 100 ইন্টু হয়ে গেল 20, তার মানে কত হয়ে গেল? আনসারটা 2000। তাহলে আনসার হয়ে গেল 2000। আচ্ছা 2000 তো অপশনে দেখছি না। ও সরি, 2000 না, এখানটা দেখো, এখানটা গন্ডগোল হয়েছে। এই যে এটা 40 হবে, তো 4000 হবে আনসার। ঠিকই আছে, 40, এটা হয়ে যাচ্ছে 4000। তাহলে আনসার হয়ে গেল অপশন বি। ঠিক আছে, এইরকম কেস দেখলে অপশনের প্রথম ডিজিটটা দেখেই ডিসাইড করে ফেলতে পারতাম, কিন্তু সব অপশনেই শেষ ডিজিটটা 0 রয়েছে, তাই ডিসাইড করতে পারছিলাম না। কিন্তু আবার একটা সুবিধা পেয়ে গেছি, এখানে 100 আছে, এখানে 100 আছে, কমন চলে যাচ্ছে। কমন চলে গেলে এটা 4000 ডিরেক্ট আনসার বলতে পারছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেম কেস হবে যদি বাগানের ভিতর দিয়ে রাস্তা হয়। ঠিক আছে, একই গল্প হবে কিন্তু। হ্যাঁ, তখন বিয়োগ করে শুধু ওইটা হয়ে যাবে কি, এই 100টা হয়ে যাবে তোমাদের 80 হয়ে যাবে এখানটা, আর 80টা হয়ে যাবে 60। তাহলে তখন অঙ্কটা হয়ে যাবে 100 ইন্টু 80 মাইনাস হয়ে যাবে 80 ইন্টু 60।
করে নেবে, এটা আমি আর করে দিলাম না। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 9 কোথায় এসছে? কেপিএসআই সার্জেন্ট 2008 অনেক মানে আগের প্রশ্ন এটা, কিন্তু ইম্পর্টেন্ট তাই কোশ্চেনটা দিয়েছি। কেপিএসআই সার্জেন্ট 2008 কি বলছে? দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এত, এটা 11 হবে না কিন্তু, হ্যাঁ 4:1 আছে, ঠিক খেয়াল করবে 4:1। এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আচ্ছা এখানে আমি একটা লিস্ট তোমাদের করে দিই একটুখানি। ধরো কি কি ব্যাপার আসতে পারে তোমার হচ্ছে বাহু, আসতে পারে পরিসীমা, সবই সম সব এক হয়ে গেল, বুঝলে? পরিসীমা, আচ্ছা আসতে পারে পরিধি, আসতে পারে ব্যাস, আসতে পারে ব্যাসার্ধ, আসতে পারে কর্ণ, আর কিছু আছে বাহু, পরিসীমা, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, কর্ণ। ঠিক আছে, আপাতত এইটুকুনি থাক। তো এইগুলো সবই হচ্ছে একই ক্যাটাগরির। কেন একই ক্যাটাগরি বললাম? এদের যদি একক বলা হয় তো একক তো এককই, কিন্তু যদি ক্ষেত্রফল বলা হয়, ক্ষেত্রফল বলা হলে কি হয়ে যাবে? বর্গ একক। ঠিক আছে, আর এটা একক, একক মানে হচ্ছে একক মানে সেন্টিমিটার, মিটার, যখন পরে বলছি ওটা। আর আর এদিকে হচ্ছে ঘন একক কিসে হবে? ঘন একক হবে হচ্ছে আয়তনে। ঠিক আছে, খেয়াল করো ভালো করে, এরা হচ্ছে একই ক্যাটাগরির। যদি এগুলো সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, সবই সেন্টিমিটার হবে, হয়ে গেল। কিন্তু ক্ষেত্রফল কি হয়ে যাবে? বর্গ সেন্টিমিটার, মানে 2 হয়ে গেল, মানে পাওয়ারে কি বসাবো? 2। আর ঘন আয়তন বললে কি হবে? ঘন সেন্টিমিটার, মানে পাওয়ারে কত হয়ে যাবে? 3। তাহলে আয়তন বললে পাওয়ারে 2, আর সরি আয়তন বললে পাওয়ারে 3, আর ক্ষেত্রফল বললে পাওয়ারে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:1। এখানে তোমাদের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছে 4:1। এটা যে কার অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। সেখান থেকে আসতে বলেছে কি? ব্যাসার্ধের অনুপাতে। তার মানে এইখান থেকে আমরা এখানে আসব, এখান থেকে এখানে যেতে গেলে আমাদের কি করতে হতো? বর্গ করতে হতো। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে কি করতে হবে? বর্গমূল করতে হবে, ব্যাস। তাহলে ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল হচ্ছে 2:1। কি করে পেলাম? √4:1। তাহলে কত? 2:1। তাহলে আনসার হয়ে গেল কত? অপশন ডি, 2:1। ঠিক আছে, আর একই গল্প, এখান থেকে যদি এখানে আসতে হয় কি করতে হবে? ঘনমূল করতে হবে। আর এখান থেকে এখানে যেতে গেলে, মানে এখান থেকে বলতে এইটা থেকে না, মানে এই দিক থেকে পুরো ওই দিকে যেতে গেলে কি করতে হবে? ঘন করতে হবে। এটা ঘন, এটা ঘনমূল, আর এটা বর্গ, এটা বর্গমূল। এটা একটু মাথায় রাখবে। আমি কিন্তু বারবার করে বলছি, প্রতিটা প্রশ্ন কিন্তু অ্যানালিসিস করে করাচ্ছি। এটা বিগিনারদের জন্য নয়, অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন করছো তাদেরও কিন্তু জিনিসটা অনেকটা কাজে লাগবে। অনেকটা কেন, মানে এই জিনিসগুলো কাজে লাগবে। কারণ এই একটা প্রশ্নের আনসার করলাম মানে কোশ্চেনটা করা হয়ে গেল এমন কিন্তু নয়। আমাকে এইগুলো সব দিয়ে এগুলো দিতে পারে, তখন কি করব? তাহলে আমি একটা শিখবো এবং সব অঙ্ক করতে পারবো। ক্লিয়ার? চলো, আচ্ছা এখানে আবার একটা ত্রিভুজের অঙ্ক দিয়ে দিচ্ছে। এই অঙ্কটা কোথা দিয়ে এসেছিল? অঙ্কটা এসেছে হচ্ছে কোথায়? WP কনস্টেবল প্রিলিমস 2019 এ। ত্রিভুজের কটা কোণ হয়? 3টে কোণ হয়। এই ত্রিভুজের 3টে কোণ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। ঠিক আছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কি হয়? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি কি হয়ে যাবে? 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অলওয়েজ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কি হয়ে যাবে? 180 ডিগ্রি। এখানে কি করতে? ত্রিভুজের 3টে কোণ বলে দিয়েছে, এই একটা, এই একটা, এই একটা। ঠিক আছে, এই একটা বলতে এখানে কিন্তু কমা হবে, হ্যাঁ একটা কমা হবে। তাহলে জিজ্ঞেস করেছে এক্স কত? 1 সেকেন্ড। তাহলে জিজ্ঞেস করেছে এক্স এর মান কত?
তো তিনটি কোণ যদি তিনটি কোণ সমষ্টি তো এটা, তাহলে আমি করছি এখানে 3x প্লাস হচ্ছে 2x মাইনাস 7 আর এখানে হচ্ছে কি 4x মাইনাস 11, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ব্যাস, তাহলে এবার যোগটা করি 3x প্লাস 2x 5x, 5x প্লাস 4x হচ্ছে 9x, এখানে কত হচ্ছে 7 আর এখানে 11, তাহলে মাইনাস 18 ইজ ইকুয়াল টু 180। ডিগ্রিটা বসিয়ে দিচ্ছি, এগুলো সবই কিন্তু ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি 9 দিয়ে দেখতে পাচ্ছি কাটা যাচ্ছে, কেটে দিচ্ছি। তাহলে এখানে x এর মান কত হয়ে গেল 8 এর 22 হয়ে গেল, ঠিক আছে 22 হয়ে গেল। তাহলে 22 ডিগ্রি মানে অপশন সি হয়ে গেল রাইট আনসার, ঠিক আছে। খুবই সহজ জিনিস, কিন্তু তোমরা এগুলোকে অযথাই অ্যাভয়েড করো, অ্যাভয়েড করার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। চলো আজকের প্রশ্ন আমাদের এই অবধি ছিল। আবারও বলছি, কোন রকম অ্যাডমিশন সংক্রান্ত অফলাইনে বলো অনলাইনে বলো, যদি কোনো কোয়ারিজ তোমাদের থাকে তাহলে তোমরা এই যে নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে কল করে নিজেদের কোয়ারিজ গুলো সলভ করে নিয়ে চলে এসো ভিশন এডুকেশনে, ঠিক আছে। চলো আজকের ক্লাস এখানে এই অবধি থাকছে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ওকে।